আজকে ঐতিহাসিক শাপলা গণহত্যা দিবসের ফাঁসির রায়ের জন্য জনগণ দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছে যে জালিম শাহী এই জমিনে আলেমদের রক্ত ঝরিয়েছে, সাধারণ মানুষদের রক্ত ঝরিয়েছে। তাদের বিচারের দাবিতে আজকের এই শাপলা চত্বরে যারা জড়ো হয়েছে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী উপস্থিতি, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাপলার এই গণহত্যাকাণ্ড ফ্যাসিবাদ হাসিনাকে এই দেশে ফ্যাসিজম কায়েমের প্রথম পদক্ষেপ হিসেবে সে এই টেস্ট কেসটি খেলেছিল। তার এই কর্মকাণ্ড মূলত শুরু হয়েছিল বাংলাদেশ থেকে আলেম ওলামাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করার এক নীল নকশা ফ্যাসিবাদী হাসিনা প্রণয়ন করেছিল। এই হত্যাকাণ্ডের ক্ষেত্রে আমরা তৎকালীন সময়ের মানবাধিকার কমিশন, সুশীল ব্যক্তিবর্গ, অনেক মিডিয়াদেরকে আমরা দেখেছি নীরব ভূমিকা পালন করেছিল। সেদিন শাহবাগে যে বাম ব্লক তারা অন্যায় দাবি নিয়ে সেখানে জড়ো হয়েছিল, সরকারের মদদে খিচুড়ি হালুয়া পাকিয়ে তাদেরকে নিরাপত্তা প্রদান করা হয়েছিল। আমরা দেখেছি সেই জায়গা থেকেই পরবর্তীতে এই ফ্যাসিবাদী হাসিনা নিজের মতো করে আইন প্রণয়ন করার মধ্য দিয়ে এই দেশকে এক করদ রাজ্যে সে পরিণত করেছিল। সেদিন তারা চিন্তা করেছিল বাংলাদেশকে আলেম ওলামা শূন্য করতে হবে। তখন আপনাদের জানা আছে তারা একটা ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল গঠন করেছিল, তথাকথিত আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সেই অপরাধ ট্রাইব্যুনালে যাদেরকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল, নিজামুল হক অথবা ওবায়দুল হাসান অথবা যাদের চেয়ারম্যান করা হয়েছিল, তারা সবাই ছিল আওয়ামী দোসর, আওয়ামী লীগের নির্বাচিত একজন বিচারক, যারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল। তাদেরকে বাছাই করে বাংলাদেশের আইন অঙ্গনকে, বিচারালয়কে কলুষিত করে এই তথাকথিত ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নাটক মঞ্চস্থ করা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ভাইকে তারা রায় দিয়েছিল যাবজ্জীবন, কারণ কোনো প্রমাণ খুঁজে পায় না। প্রচলিত যে আইন, সেই আইনের ব্যারিকেডে পড়ে না। তারা যখন এই বিচার করে সন্তুষ্ট হয় নাই, জনগণের রোষানলে পড়েছিল, তখন বামদের দ্বারা শাহবাগে তারা এক মব ক্রিয়েট করেছিল। এই স্বাধীন বাংলাদেশে প্রথম মবতন্ত্রের উৎপত্তি হয়েছিল এই শাহবাগে। আমরা সেদিন দেখেছিলাম এই শাহবাগে দাঁড়িয়ে তারা বলেছিল কোনো বিচার মানি না, ডাইরেক্ট ফাঁসি দিতে হবে। সেই ফাঁসির আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের মদতপুষ্ট সকল মিডিয়াগুলোকে এখানে নিয়ে এসে ফুলে ফেপে বড় করে সেই ছোট্ট আন্দোলনকে দেখানো হয়েছিল। আমরা দেখেছি একটি আইনে বিচার করে রায় দেওয়ার পরে আবার সেই আইন পাল্টিয়ে যার রায় দেওয়া হয়েছে, ইতিহাসে এক বিরল ঘটনা ঘটিয়ে আবার সেই মানুষকেই ফাঁসির রায় দেওয়া হয়েছিল। অন্যায়ভাবে একের পর এক ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। তখন শাহবাগে বসে বাম নাস্তিক ব্লগাররা তারা একে একে ইসলাম বিদ্বেষী কন্টেন্ট ক্রিয়েট করা, মাদকের অভয়ারণ্য তৈরি করা, নারী পুরুষ ফ্রি মিক্সিং করার মধ্য দিয়ে বাংলাদেশের সাংস্কৃতিক ব্যবস্থাকে, সমাজ কাঠামোকে তারা কলুষিত করে তুলেছিল। সেখানে ব্লগাররা একের পর এক আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, কুরুচিপূর্ণ তার পরিবারের নামে ন্যাক্কারজনক শব্দ তারা ব্যবহার করেছিল। সরকার তখন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাই। ওই সরকার ছিল ইসলাম বিদ্বেষী নাস্তিক সরকার। এই ফাঁসিবাদ সরকার তখন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছিল। দেশের জনগণ তখন ফুঁসে উঠে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত গণজাগরণ গড়ে তুলেছিল। প্রত্যন্ত এলাকাগুলোতে তারা কণ্ঠস্বর উচ্চকিত করে বলেছিল যে এই নাস্তিক ব্লগারদের বিচার নিশ্চিত করতে হবে। সেই বিচারের দাবিতে এই শাপলা চত্বরে তারা 5ই মে জড়ো হয়েছিল। কিন্তু তাদের সুষ্ঠু বিচার না করে, ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে
সরকার সেদিন নীল নকশা প্রণয়ন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আওয়ামী পেটুয়া সদস্যদেরকে সেখানে নিয়োজিত করেছিল, বিজিবিদেরকে এখানে মোতায়েন করা হয়েছিল, গুম বাহিনী র্যাব বাহিনীকে এখানে মোতায়েন করা হয়েছিল। এরপরে তারা নতুন নকশা করে গভীর রাতে রাত 2:15 সময় তারা সকল আলো নিভিয়ে দিয়ে গণ হত্যাকাণ্ড এখানে ঘটানো হয়েছিল। ওই গভীর রজনীতে প্রায় 1,55,000 রাউন্ড গোলা বারুদ ব্যবহার করা হয়েছিল নিরস্ত্র মানুষের উপর। আঞ্জুমান মফিদুল ইসলামের রিপোর্ট মতে তারা বলছে 229 জন বেয়ারিশ লাশ তারা সেদিন দাফন করেছিল। সরকার বলেছে সার্চ লাইট দিয়েও নাকি মৃত্যুর সংখ্যা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজা মানবাধিকার তাদের মদতপুষ্ট কিছু মানবাধিকার কমিশন বলছে 11 জনের লাশ পাওয়া গিয়েছে। এটা নিয়ে যখন কিছু মানবাধিকার সংগঠন সরব ভূমিকা রেখেছিল, তখন মানবাধিকার সংগঠনের প্রধানদেরকে আদিলুর রহমান খান থেকে শুরু করে আরো কয়েকজনকে তারা গ্রেপ্তার করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছিল। পরের দিন আবার ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ, বাগেরহাট এবং হাটহাজারীতে 34 জন মানুষকে তারা গুলি করে হত্যা করেছিল। এই হত্যাযজ্ঞের পরে আবার মামলা দেয়া হয়েছিল সেই নিরপরাধ আলেম ওলামাদের নামে। 88,000 মানুষকে সেদিন আসামি করে মামলা দায়ের করে গণগ্রেপ্তারের নাটক সাজানো হয়েছিল। আলেমরা এখানে সাক্ষী উপস্থিত রয়েছে। হেফাজতের সেই মামলায় আমরা কারাগারে গিয়ে দেখেছি 5 বছর, 7 বছর, 10 বছর করে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে কারাগারের প্রকোষ্ঠের মধ্যে। জেলখানায় নিয়ে গিয়ে রিমান্ডের নামে তাদেরকে বঙ্গুত্ব বরণ করানো হয়েছিল। এই রক্তগুলো কথা বলেছে। এই ইতিহাস আমরা ভুলে যাই নাই। ফ্যাসিবাদ এই ইতিহাসকে ধামাচাপা দেওয়ার জন্য মিডিয়াগুলো যাতে নিউজ করতে না পারে, তখন দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন, চ্যানেল 1 এমন পতিতদশা অনেকগুলো মিডিয়ার উপরে তারা হস্তক্ষেপ করে বন্ধ করে দিয়েছিল। দিগন্ত টেলিভিশনের তৎকালীন সময়ের কলাকৌশলী সাংবাদিকদের একটা অংশকে অবর্ণনীয় নির্যাতন করেছে, গুমের মতো ঘটনাও ঘটানো হয়েছিল। সেদিন মিডিয়াগুলোকে করায়ত্ত করে হুমকি দেওয়া হয়েছিল যাতে নিউজ না করা হয়। ফ্যাসিবাদ উৎপাদনের কেন্দ্রে পরিণত হয়েছিল এই শাপলা প্রান্ত। স্বচ্ছ রক্তের দাগগুলো এখনো আমরা ভুলি নাই। সেই রক্ত আমাদের ডেকে ডেকে এখনো কথা বলছে। শাপলার সেই রক্তের অভিশাপ জুলাইয়ের 24-এ এসে লেগেছে। তার আগুনে তারা নিক্ষিপ্ত হয়েছে, ফ্যাসিবাদ পতিত হয়েছে, তারা দিল্লিতে গিয়ে পালাতে বাধ্য হয়েছে। আমরা বলতে চাই, ইন্টিরিম গভর্নমেন্টের সময় আমরা এখানে দাঁড়িয়ে মানববন্ধন করে দাবি করেছিলাম, স্মারকলিপি দিয়েছিলাম, সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার ক্ষেত্রে আমরা ধীর গতি লক্ষ্য করছি। সরকার ইতিমধ্যে বলেছে জুলাইয়ের মধ্যে এই শাপলার গণহত্যার রায় তারা দিবে। আমরা বলতে চাই, কোনো তালবাহানা আর কাউকে সন্তুষ্ট করার জন্য যদি কোনো রায় দেওয়া হয়, জনগণ আবার রাস্তায় নেমে শাপলার শহীদের হত্যার বিচার নিশ্চিত করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনারা সুষ্ঠু বিচার করুন। সেদিন আপনারাও ভুক্তভোগী ছিলেন। শাপলার ওই সময়ে গণহত্যা পরবর্তী মানুষ ফুঁসে উঠেছিল, হাসিনা বিরোধী মনোভাব মানুষের মধ্যে ছিল। কিন্তু রাজনৈতিক দল হিসেবে আপনারা সেদিন বিরোধী দলের যে ভূমিকা পালন করার দরকার ছিল, বিন্দুমাত্র ভূমিকা পালন না করে সরকারের সাথে আতাত করে সেদিন রাজনীতি আপনারা করেছিলেন। রাস্তায় নামেন নাই, কোনো প্রতিবাদ আপনারা করেন নাই। আমরা সেই ইতিহাস ভুলি নাই। আমরা বলতে চাই, সেই রক্তের ঋণ শোধের সময় এসেছে। যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করতে হবে। তাদের আর্থিক সহ তাদের পরিবারের যে ক্ষয়ক্ষতি হয়েছে, হামলা মামলা হুমকি দেওয়া হয়েছে, লাশ গুম করা হয়েছে, তার সকল প্রতিকার আইনগতভাবে ওই বিচার আইনগতভাবে সেই পরিবারকে দিতে হবে। সর্বোপরি আমরা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে ইসলাম নিয়ে, ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ যাতে আর তালবাহানা করতে না পারে, আঘাত করতে না পারে, এজন্য অনতিবিলম্বে ব্লাসফেমি আইন বাস্তবায়নের জন্য সরকারকে অনুরোধ জানাই। নাস্তিকরা যারা রয়েছে তারা মূলত বলে তারা ধর্ম নিরপেক্ষ, কিন্তু তাদেরকে অন্য ধর্মের ব্যাপারে কোনো কথা বলতে দেখবেন না। তাদের মূল এজেন্ডাই হচ্ছে ইসলামকে ক্রিটিসাইজ করা, ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্যই মূলত তারা এজেন্ডা বাস্তবায়ন করে থাকে। সুতরাং আমরা বলতে চাই,
ইসলাম হচ্ছে সেই মানবতার ধর্ম, যে ধর্ম সাম্য আর মানবিক মর্যাদা মানুষকে শিক্ষা দেয়। সুতরাং এই ধর্ম নিয়ে যারা অনভিবেক চর্চাগুলো করে তাদের ব্যাপারে আমাদের কঠোর হতে হবে। বাংলাদেশ মুসলিম অধ্যুষিত একটি দেশ, এই দেশের জনগণের মধ্যে ইসলামী সেন্টিমেন্ট লালন করি আমরা। এদেশের জনগণ সকালে তাদের ঘুম ভাঙে মসজিদের ভাইকে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আজানের মাধ্যমে, আমরা আবার ঘুমাতে যাই আজানের শব্দে। সুতরাং এই বাংলাদেশে শাহজালাল, তিতুমির, শাহপরান, সৈয়দ আহমদ ব্রেলভির বাংলাদেশে কখনোই এই বাংলাদেশে নাস্তিক আর মুরতাদদের স্থান হবে না। নাস্তিকতার নামে এ দেশের জাতির মধ্যে বিভাজনের রাজনীতি আর মেনে নেওয়া হবে না। প্রত্যেকে তার ধর্ম স্বাধীনভাবে চর্চা করবে। যারা মুক্ত মনের চর্চা করতে চান তাদের মুক্ত মনের চর্চা অবশ্যই কাউকে আঘাত করে বা হে প্রতিপন্ন করে করা যাবে না। সরকারকে এ বিষয়ে আরো সচেতন থাকা এবং শাপলার হত্যার বিচারের দাবি জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।